হ্যালো ভিউয়ার্স, আমি রিয়া, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর আমি ঘুরতে খুব ভালোবাসি। তাই তোমাদেরও নিয়ে যাব আমার সাথে নানা জায়গায় নানা দিনে। আর থাকবে আমার সব ভিডিওতে নানা টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে তোমরা খুব সহজেই খুব কম খরচায় ভালো করে ঘুরতে পারো। তো চেষ্টা করো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে। তো চলো আর যাওয়া যাক নর্থ বেঙ্গলের এক অফবিট জায়গা, যার নাম ঋষভ। ঋষভের উচ্চতা প্রায় ৮৫০০ ফিট। তাই এখানে সারা বছরই মোটামুটি শীতলতম আবহাওয়া থাকে। আর এই ঋষভ থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দিনে রাতে খুব সুন্দরভাবে দেখা যায়, যেটি বানিয়ে দিয়েছে ঋষভকে একটি আকর্ষণীয় টুরিস্ট স্পট। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি করে আমরা পৌঁছালাম ঋষভ, আর কি কি করলাম ঋষভে আমরা এই দুদিন। নর্থ বেঙ্গল ঘুরতে যাওয়ার জন্যে আগে আমাদের শিলিগুড়ি তো পৌঁছাতেই হবে। আর কলকাতায় থাকলে সব থেকে সোজা ও কম খরচের উপায় কিন্তু হাওড়া বা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি ট্রেন। আমাদের ঘুরতে যাওয়া দুদিন আগে ঠিক হয়েছিল, তাই স্বাভাবিকভাবে ট্রেনের টিকিট পাইনি। বুক করেছিলাম এসি স্লিপার ভলভো। বাসগুলি স্প্ল্যানেড ও করুণাময়ী থেকে ছাড়ে ও নানা স্টপ দিতে দিতে পৌঁছায় শিলিগুড়ি। তো তোমরা তোমাদের পছন্দের লোকেশন থেকে বাসের সিট বুক করে নিতে পারো। বাসগুলির ভাড়া ১৫০০-১৮০০ থেকে ৪,৫০০ অবধিও যাচ্ছে। তাই তোমাদেরও যদি ট্রেনের টিকিট না থাকে ও বাসে যাবে ঠিক করেছো, তাহলে বেশি দিন না, দুদিন আগে থেকে ট্র্যাক করো বাস ও সিটের ভাড়া অনলাইন সাইটগুলোতে। আর কম পেলেই অনলাইন বুক করে নাও সিটগুলো। আমি ওরম করেই ১৮০০ টাকায় পেয়েছিলাম। কিছুক্ষণ পরেই সেই সিটের ভাড়া বেড়েছিল ৩৩০০ টাকা। তো তোমরা এই টিপসটা ফলো করতেই পারো। তো দেখতেই পাচ্ছ, হেলতে দুলতে আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। বাস নামিয়েছিল শিলিগুড়ি জাংশনে। শিলিগুড়ি জাংশন থেকে গেলাম পানি ট্যাঙ্কি মোড়, কারণ ওখানেই পাবো কালিম্পং এর শেয়ার ট্যাক্সি বা বাস। কিন্তু সেদিন পানি ট্যাঙ্কি মোড় থেকে এত রাশ হওয়াতে না কোনো শেয়ার ট্যাক্সি পেলাম, না বাসের সিট পেলাম। তাই আবার ফিরে এলাম তেনজিং নরগে বাস স্ট্যান্ডে, যেখান থেকে কালিম্পং এর বাসগুলো ছাড়ে। তো সেখানেই টিকিট কেটে উঠে পড়লাম কালিম্পংগামী বাসে। এবার এই বাসগুলো প্রত্যেক ১ ঘন্টা অন্তর অন্তরই ছাড়ে, তাই তোমাদের টাইম বুঝেই বাস ধরতে হবে। আর এই বাসগুলোয় কালিম্পং পৌঁছাতে হলে তোমাদের হাতে অনেকটা টাইম নিয়ে যেতে হবে, কারণ এই বাসগুলো নানা জায়গায় দাঁড়ায় ও মালপত্র বোঝাই করে, যার কোনো সময়সীমা নেই। বাসগুলির ভাড়া মাত্র ১২৫ টাকা। আর সিট তোমাকে আগে থেকেই টিকিট কেটে বুক করতে হবে তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। যেহেতু ভাড়া কম আর ডিমান্ডও অনেক বেশি, সেই জন্য এই বাসগুলি অনেক আস্তে আস্তে মাল তুলতে তুলতে কালিম্পং পৌঁছায়। তার মধ্যে রাস্তায় পেয়েছিলাম প্রচন্ড জ্যাম। সব জ্যাম পেরিয়ে কালিম্পং পৌঁছাতে আমাদের বেজে গেছিল প্রায় রাত ৮টা। ঋষভ পৌঁছানোর সোজা রাস্তা হলো কালিম্পং থেকে লাভা, আর লাভা থেকে গাড়ি বুক করে আবার ঋষভ। কিন্তু আমরা দেরি করে পৌঁছানোয় আমাদের ড্রাইভার দাদা আগেই লাভা থেকে কল করে বলে দেয় যে গাড়ি অতক্ষণ থাকবে না। তাই আমরা আগেই হোমস্টেকে কল করে রিজার্ভ গাড়ি বুক করে নিই ২০০০ টাকায় কালিম্পং থেকে ঋষভ। ঋষভ পৌঁছাতে আমাদের বেজে যায় প্রায় রাত ১০টা। আর সারাদিনের ধকলে খুব টায়ার্ডও ছিলাম। আর এখানে কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হওয়াতে ঠান্ডাও ছিল প্রচুর। তাই ওই দিন আর বেশি কিছু না করে ডিনার করে জাস্ট শুয়ে পড়েছিলাম। কাল সকালে উঠে ঘুরবো। গুড মর্নিং ফ্রম ঋষভ। তো আজকে ডে 1 ঋষভে। সকালবেলা দরজাটা খুলে এরকমই একটা দৃশ্য দেখে ঘুম ভেঙেছিল সেদিন।
চায়ের কাপে চুমুক দিতে দিতে উপভোগ করেছিলাম আকাশে মেঘের খেলা, সবুজে ঘেরা প্রকৃতির এক অদ্ভুত দৃশ্য ও মেঘে ঢাকা ঋষপের এক অদ্ভুত সৌন্দর্য, যা ভাষায় বোঝানো যাবে না। সে যেন এক অদ্ভুত অনুভূতি। ঠান্ডাও ছিল ভালো। যেহেতু ঋষপের উচ্চতা অনেকটা বেশি, তাই এখানে সারা বছর ঠান্ডা থাকে বললেই চলে। তাই আসার সময় গরম জামা কাপড় কিন্তু মাস্ট। হোমস্টেটা ঘুরে দেখছিলাম, তখন দিদি আমাদের এনে দিল ব্রেকফাস্টে গরম ম্যাগি। এই ঠান্ডা আবহাওয়া, পাহাড় ও তার সাথে গরম ম্যাগি, এই কম্বিনেশনটা যেন আনম্যাচেবল, কি বলো? এবার পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম হোমস্টের পাশে ঋষপের রাস্তাগুলোয় হেঁটে দেখতে ও ঋষপের সৌন্দর্যকে আরো ভালো করে ক্যামেরা বন্দি করতে। রাস্তার ধারে আশেপাশে অনেক হোমস্টে ছিল, কিন্তু খুব একটা যে বেশি লোক ছিল আর ভিড় ছিল এরকম নয়। মোটামুটি ঋষভ ফাঁকা আর নির্জনই ছিল। আর আমাদেরও ঋষভ আসার প্রধান উদ্দেশ্য ছিল যে বেশি ঘোরাঘুরি হুড়োহুড়ি করব না, শান্তিতে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব ও একদৃশ্যে কাঞ্চনজঙ্ঘা দেখব। তাই আজ ঋষভেই কাটাবো সারাদিন, নির্জনে, হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম থেকে দূর। কারণ এখানে মোবাইল নেটওয়ার্কও তেমন পাওয়া যায় না জিও ছাড়া। যদিও সারাদিন বসে কাঞ্চনজঙ্ঘা দেখার স্বপ্নটা আমাদের পুরোপুরি পূর্ণ হয়নি। কাঞ্চনজঙ্ঘা উঁকি মেরে লুকোচুরি খেলছিল আমাদের সাথে। মাঝে মাঝে খুঁজে পাচ্ছিলাম, আবার কিছুক্ষণেই মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছিল। তবে যাই হোক, শহরের ভিড়, দূষণ, গ্যাঞ্জাম, শোরগোল, কার্বন ডাই অক্সাইডের থেকে দূর এই রাস্তাগুলোয় হেঁটে মনে হচ্ছিল জীবনের সময়সীমা বেড়ে যাচ্ছে আরো কিছুক্ষণ। অনেক দূর হেঁটে নেমে তো এলাম। এবার ফিরে হোমস্টের দিকে চড়াইয়ে উঠে যেতে বুঝে গেলাম আমাদের ফিটনেস আর ফুসফুসের হাল কোনোটাই যে খুব একটা ফিট এরকম নয়। হাঁপিয়ে লগড়িয়ে বসে পৌঁছালাম হোমস্টে। ওই যে দেখতে পাচ্ছ, ওটা আমাদের হোমস্টে। রাস্তা থেকে একটু উঁচুতে গিয়ে হোমস্টেটা। হোমস্টের নাম মেঘমল্লার হোমস্টে। চলো এবার তাহলে তোমাদের হোমস্টের একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। হোমস্টের পাশে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই আমার ভিডিওতে অনেক জায়গায় তোমরা দেখতে পারবে সিমেন্ট বালির বস্তা। এখানে বলে দিই যে এই ভিউ পয়েন্টটা থেকেই তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার একটা ফুল ভিউ। আজকে একটু মেঘ, তাই মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে সে দেখা দিচ্ছে না। আর ওইগুলো যে দেখছো, এগুলো হচ্ছে আমাদের কটেজ। এক একটা কটেজে এক একটা ফ্যামিলি বা গ্রুপ থাকতে পারে। আমাদের কটেজ ডাবল শেয়ারিং ছিল, তো আমরা দুজনেই ছিলাম। আর ওই দেখো আমার বরমশাই এতদূর হেঁটে এসে হাঁপিয়ে ওখানে বসে পড়েছে। আর আমি চললাম একটু স্নান টান করে ফ্রেশ হতে। তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের কটেজের ভিতরটা। আমরা কটেজে কাল চেক ইন করেছি, তাই
আজকে একটু কটেজের কন্ডিশন আর ভিতরটা একটু আগোছালো হয়ে আছে, কিন্তু এই কটেজগুলো খুবই সুন্দর। এখান থেকে দেখা যায় নানান দিক থেকে সুন্দর পাহাড়ের ভিউ। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, কিন্তু আমার এখানে একটা প্রবলেম লেগেছিল যে এদের গিজার সেদিন কাজ করছিল না। যদিও দিদি আমাদের বারবার যতবার বলেছি গরম জল এনে দিয়েছিল। তো আবার দেখতে দেখতে আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে ছিল ডাল, ডিমের কারি, আলু ভাজা, ভাত ও একটা তরকারি। হালকা রোদ্দুরে এখানে বসে লাঞ্চ করতে দারুণ লাগছিল। দিদি রান্নাটাও বেশ সুস্বাদু করেছিল। লাঞ্চ সেরে আমরা আবার পায়চারি করতে গেলাম হোমস্টের পিছন দিকটায়। এই যে এই গাছটা দেখছো, এতে যে ফলটা রয়েছে এটা নাকি এখানকার পাহাড়ি টমেটো। খেতে খুব টক। এই দিয়েই আচার বানিয়ে দিয়েছিল আমাদের খাওয়ার সাথে। বরমশাইয়ের তো খুব ভাল লেগেছিল। আর পাহাড়ের আরেকটি বৈশিষ্ট্য হলো এখানকার এই সুন্দর সুন্দর নানান রং বেরঙি ফুল ও অর্কিডস, যা মন ও চোখ দুটোকেই মুগ্ধ করে দেয়। তো এবার হোমস্টের পিছনটা ঘুরে দেখার পর বেশ অনেকক্ষণ পায়চারি করলাম, যাতে খাবারটা হজম হয়ে যায়। হোমস্টের পিছনে নানা রকম অর্গানিক প্ল্যান্টেশন ও ফার্মিং করেছে এরা। ভিডিওটা আমি কিছু মতে মিস করে গেছি, কিন্তু সেগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। এই হোমস্টের ডিটেলস ও ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা একবার চেক করে নিতে পারো। তখন বাজে 3:30। একটু জিরিয়ে নিয়ে আমরা সন্ধে উঠে দেখি দিদি পকোড়া নিয়ে হাজির। তারপর সন্ধেবেলায় খুব মেঘ করে এলো ও শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি। পাহাড়ের বৃষ্টি কিন্তু একটা আলাদা ইমোশন। তো এই সন্ধেবেলায় বৃষ্টি দেখতে দেখতে দুজনে গল্প করতে করতে কাটিয়ে দিলাম সন্ধেটা। তারপর ডিনার বলা ছিল রাত্রির 10টায়। সেই মতো দিদি আমাদের রাত্রির 10টায় ডিনার দিয়ে গেল। ডিনারে ছিল চিকেন, রুটি ও আলু ভাজা। আলু ভাজাটা যদিও আমি নিজেই বলেছিলাম, কারণ এই সরু সরু আলু ভাজাগুলো খেতে আমার খুব ভাল লাগছিল। গরম গরম ঘরোয়া রান্না, খেতে বেশ ভালোই লাগছিল। তো এবার ডিনার সেরে আমরা শেষ করব ঋষভ ডে 1 ব্লগিং। দেখা হবে আবার কালকে একটা নতুন দিনে নতুন ঋষভের সাথে। তো নেক্সট ব্লগটা দেখতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও